এটাও সরকার আরেকটা ভুল করছে। আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করবে, নির্বাচনের কোনো ইস্যুতে সে কোনো পক্ষপাতিত্ব করবে না। সারা দুনিয়াব্যাপী গণভোটের নিয়ম হলো একটা ব্যাপারে প্রথমে সংসদ সিদ্ধান্ত নেবে। সংবিধানের জটিলতম ব্যাপারগুলিতে গণভোট করা হচ্ছে। আমরা কেউই তিনটা নির্বাচনে গত 15 বছরে ভোট দিতে পারিনি। আর যে বিরাট তরুণ তারা তো ভোটের কথা শুনেছে, অতএব উৎসাহ প্রচুর আছে। এবং হ্যাঁ, এটা একটা আমাদের মতো উন্নয়নশীল দেশের নির্বাচনের আগে কিছু যে মারামারি হানাহানি হয় না এরকম দেশ তো কোথাও নাই। অতএব আমাদেরও কিছু মারামারি হানাহানি হচ্ছে, তবে এটা আশঙ্কিত হওয়ার কিছু না। এবং আমার ধারণা এবার বিপুল সংখ্যক লোকে, বিশেষত তরুণরা ভোট দিবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন নির্বাচন হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় আমরা দেখতে চাই। কিন্তু নির্বাচনের কোনো ইস্যুতে সে কোনো পক্ষপাতিত্ব করবে না, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখবে। ওইখানে হয়তো দু একটা ত্রুটি বিচ্যুতি হয়েছে আমার ধারণা, কিন্তু তা সত্ত্বেও নির্বাচনটা সব দিক দিয়ে ভালোই হবে। মূল্যায়ন খারাপ, আমি যদি আমাদের সময়ের ভাষায় বলি, ধরুন যে আমাদের সময় একটা পরীক্ষা দিতাম, মূল্যায়ন হতো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। আমার মনে হয় এই সরকারের মূল্যায়ন আমার থার্ড আর সেকেন্ড ডিভিশনের মাঝামাঝি আমি মার্ক দিব। আমি যদি খুব সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দেখি, যে আদালত কেন্দ্রিক, আদালতে দুইটা বড় কাজ হয়েছে। একটা হলো বিচার বিভাগের পৃথকীকরণ, যে তাদের সেক্রেটারিয়েটের কাজটা শুরু হয়েছে, এবং 3 মাস আগে যে বিচারপতি নেওয়া হয়েছে আইন অনুযায়ী নেওয়া হয়েছে। এই দুইটা ভালো কাজ হয়েছে। এছাড়া এই সরকার তো গত 18 মাসে শতাধিক বেশি অধ্যাদেশ জারি করেছে, যার অনেকগুলি ভীষণভাবে ত্রুটিপূর্ণ। অর্থাৎ বিচারাঙ্গনে কিন্তু, আর বিচার ব্যবস্থা বলতে আমরা আইনজীবীরা বলি আমাদের স্বার্থ কতটুকু হলো, বিচারকরা তাদের সুবিধা কতটুকু পেল কি, এইগুলি চিন্তা করি, কিন্তু আমরা বিচার প্রার্থীদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করি না। তো 18 মাসে যে বৈষম্য বিরোধী আন্দোলন, 18 মাসে সব বিচারাঙ্গন তো হলো বিচার প্রার্থীদের জন্য, এবং আমাদের বেশিরভাগ বিচার প্রার্থীরাই দরিদ্র অথবা নিম্নবিত্ত। তাদের সহায়তা করার জন্য কিন্তু একটা কাজ করা হয়নি। হ্যাঁ, কিছু একটা ওই যে আইন সহায়তা কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর একটা কিছু অর্ধেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু যেটা বললাম যে আমাদের আইনজীবীদের জন্য মামলা বেড়েছে, ভালো হয়েছে, বিচারপতি নিয়োগের ব্যবস্থা হয়েছে, ভালো হয়েছে, পৃথক সেক্রেটারিয়েট করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওটা একদিনে হবে না, ওটা সময় সাপেক্ষ ব্যাপার। এইগুলি ভালো হয়েছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিচার ব্যবস্থা তো দাঁড়িয়ে আছে বিচার প্রার্থীদের ন্যায় বিচার করার জন্য, এই ক্ষেত্রে কোনো কাজ হয়নি। খুব বেশি ভিন্নতর করে নাই, এবং না করার প্রধান কারণ হলো ওই যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার 3 দিনের মাথায় আপিল বিভাগের একজন বিচারপতি ছাড়া সবাইকে ঝেঁটিয়ে বিদায় করে দিল। এইটা একটা সাংঘাতিক নেতিবাচক উদাহরণ। এখন যদি পরের, আমি যে তর্কের খাতিরে বলছি, এর পরের সরকার এসে যদি আবার আগের সরকারের মতোই এই আপিল বিভাগের সবাইকে সরিয়ে দেয়, তখন তো আমাদেরও কিছু বলার থাকবে না। ওরা বলবেন এটা তো অতীতে সরকার বদল হয়েছে, আপিল বিভাগ বদল হয়েছে। এটা খুবই মোটেও চিন্তাভাবনা না করে করা হয়েছিল। এবং যারা বিচার বিভাগে বিচারকের আসনে বসেছেন, তাদের সামনে তো এই উদাহরণটা রয়ে গেছে যে সরকার আমাদের পছন্দ না করলে আমাদের বের করে দিতে পারে। এটা মবের মাধ্যমে হোক, ত্রাস সৃষ্টি করে হোক, বা ওই যে অনেকবারই তো হয়েছে হাইকোর্ট ঘেরাওয়ের কথা বলা হয়েছে। তো এই জিনিসগুলি থেকে বিচার বিভাগকে এটা সাংঘাতিক বড় ধাক্কা দিয়েছে। এবং এই ধাক্কা থেকে বেরিয়ে একেবারে আমরা যেটা স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলি, যে একজন বিচারপতি অন্য কিছু চিন্তা না করে আইন ন্যায় বিচার চিন্তা করে বিচার করবেন, সেটার প্রতি একটা বড় আঘাত হানা হয়েছে।
এটা তখন গণ অভ্যুত্থানের পরবর্তী একটা যে মানে প্রতিক্রিয়া থাকে, এবং আগের সরকারের সাথে যারা জড়িত ছিল তারা তাদেরকে সবাইকে হটাতে হবে, এবং এটা মানে এটার সাথে কোনো দ্বিমত নাই। কিন্তু এই হঠাতে গিয়ে বিচার বিভাগকে এর বাইরে রাখা উচিত ছিল। হ্যাঁ, বিচার বিভাগে যদি বিচারপতিরা পক্ষপাতিত্ব করেছেন গত সরকারের আমলে বা স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিয়েছেন, তাদেরকে আস্তে আস্তে 1 মাস 2 মাসের 3 মাসের ছুটি দিয়ে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তাদের সরানো যেত। কিন্তু জিনিসটা তো ওইভাবে হয় নাই। ফলে আমার মনে হয় যে বিচার বিভাগেও কিছুটা ভীতি তৈরি হয়েছে। এই জন্য তারা অনেক মামলাতে, এখনই এই সপ্তাহে শুনলাম যে হাইকোর্টে জামিনের কোনো মামলা নেওয়াই হচ্ছে না। মামলা নিয়ে আদালত তো শুনে জামিন দিবেন কি দিবেন না সেটা বলবেন, কিন্তু এখন জামিনের কোনো মামলাই আদালত মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ নিচ্ছে না, যে এটা করছে না। কারণ এইটা ওই যে হঠাৎ এইভাবে যে সবাইকে মানে বিদায় করে দেওয়া হলো, এগুলি কিন্তু তার বিলম্বিত প্রতিক্রিয়া হচ্ছে, এবং এখান থেকে বেরিয়ে আসা কিন্তু অনেক কঠিন ব্যাপার হবে। এটাতে তো কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয় নাই মানে আগে মানে স্বৈরাচারী সরকারের আমলে কোনো একটা ঘটনায় একটা পটকা ফুটলো বা ককটেল ফুটলো, ওই এলাকার আশেপাশে 200, 300, 400 বিএনপির কর্মকর্তা মানে নেতাকর্মীকে মামলায় আসামি করে তাদের গ্রেফতার করা হতো। এখন ওইটাই হচ্ছে, এখন বিএনপির জায়গায় অন্য বিভিন্ন ধরনের লোককে গ্রেফতার করা হচ্ছে। এটা আইনি মানে প্রক্রিয়ায় পুলিশকে একটা লোকের বিরুদ্ধে মামলা নিতে হলে, গ্রেফতারে যেতে হলে পুলিশকে যৌক্তিকভাবে নিশ্চিত হতে হবে যে এই লোকটা সম্পৃক্ততা আছে। এখন আপনি একজন খুন হয়েছে, ওখানে যদি 250 লোকের নাম দেন, এটা অবশ্যই পুলিশের তো এটা অবশ্যই চিন্তা করা উচিত ছিল যে 250 জন মিলে তো একজনকে হত্যা নিশ্চয়ই করে নেই। কিন্তু পুলিশ আগের আমলে যেটা এই মানে গ্রেফতার বাণিজ্য করতো, ওই গ্রেফতার বাণিজ্যটা এখন বহাল আছে, এবং সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। সরকারেরও মাঝে মাঝে বলা হয়েছে যে লোকে এসে এজাহার করলে আমরা কি করব, একটা ওই কার্যবিধির একটা ধারাও সংযোজন করা হয়েছে। কিন্তু এর আগে পুলিশের সবসময় ক্ষমতা আছে, আপনি যখন একটা অভিযোগ নিয়ে গেলেন, প্রাথমিক সত্যতা আছে কি না সেটা বিচার করার ক্ষমতা পুলিশের আছে। কিন্তু পুলিশের কথা হলো, এবং আমরা আইনজীবীরাও এর থেকে লাভবান হচ্ছে যে একটা মামলায় যদি 150 জন 200 জন লোক গ্রেফতার হয়, তাহলে তো আমাদের জামিনের আমরা অনেক মামলা পাব। অতএব এটা আমি বলছি যে গতবার আগে যেমন ঢালাওভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হতো, এখন এটা আরও ন্যাক্কারজনক হয়েছে, কারণ এটা এখন ব্যবসায় পরিণত হয়েছে। এটা সরকারের রোধ করার উপায় ছিল, কিন্তু হয়তো সরকার এই পথে কেন যায় না আমি সেটা আমার বোধগম্য না। এটা অবশ্যই সাংঘাতিকভাবে অনাকাঙ্ক্ষিত। আর এইভাবে একটা শিক্ষকও তো মানুষ, সে ভুল করতে পারে, অবশ্যই ভুল করতে পারে, কিন্তু তার সাথে যদি এই ধরনের আচরণ করা হয়, তাহলে কিন্তু এটা যেটা বললাম যে বিচার বিভাগে যেরকম ঢালাওভাবে লোকজনকে বের করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু শিক্ষকদের উপরে শ্রদ্ধা চলে গেলে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে। এইখানেও একটা বিরাট মানে ছাত্রদের ক্ষোভ থাকতে পারে, মানে যথার্থভাবে তারা বিক্ষুব্ধ হতে পারে, শিক্ষকেরও ভুল হতে পারে, কিন্তু ওই সমাধানের যে শিক্ষককে লাঞ্ছনা করে এটা সমাধানের যে রাস্তা, এগুলি আমরা হুজুগের বশবর্তী হয়ে এর ভবিষ্যতের পরিণতি কী হবে এগুলি কোনো চিন্তাভাবনা না করেই কিন্তু এটা আমরা একটা অপরিপক্ক জাতি হিসাবে আমরা এই কাজগুলি করছি। এর খেসারত আমাদের অনেক দিন দিতে হবে। সম্ভব না। গণভোটের যে জটিল প্রশ্নগুলি, এমনি তো 4টা প্রশ্ন, তার 4টা প্রশ্নের সাথে আরও লেজুর অনেকগুলি মানে সংবিধানের জটিলতম ব্যাপারগুলিতে গণভোট করা হচ্ছে। এই সংবিধানের এই জটিলতম ব্যাপারগুলি তো ধরেন জেলা আদালতের একজন আইনজীবীও বুঝে না, কারণ জেলা আদালতে তো সংবিধান নিয়ে কোনো মামলা মোকদ্দমা হয় না। সংবিধান হলো আমরা হাইকোর্টে মানে কিছু আইনজীবী আছে, তাও হয়তো এদের সংখ্যা 2000-এর বেশি হবে না। তো এই জটিলতম সাংবিধানিক প্রশ্নে আপনি গণভোট জনগণের মতামত চাইবেন, যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝার কোনোই সম্ভাবনা নাই। অতএব এটা একটা উদ্ভটভাবে গণভোটটাকে উপস্থাপন করা হচ্ছে।
সারা দুনিয়াব্যাপী গণভোটের নিয়ম হলো একটা ব্যাপারে প্রথমে সংসদ সিদ্ধান্ত নেবে, ঠিক আছে, আমরা এই পরিবর্তন চাই, মানে কথা যে আমরা 5টা প্রদেশ আছে, 5টা প্রদেশের টাকায় 8টা প্রদেশ হবে, যে সংসদে পাশ হলো, কিন্তু এটা জাতির জন্য যদি অতি গুরুত্বপূর্ণ হয় তখন ওই ব্যাপারে গণভোটে যাবে, যে আমরা মনে করছি 5টার জায়গায় 8টা প্রদেশ হবে, আপনারা মানেন কি না। এটা সাধারণত এই 2 ধাপে হয়, কিন্তু এখানে আমাদের এই গণভোটের যে প্রচলিত 2 ধাপ, যে আগে সংসদে পাশ হবে তারপরে গণভোটে যাবে, ওইটা না করে এইভাবে জটিল প্রশ্নে সরাসরি গণভোটে যাওয়াটা এটা আইনগতভাবে এটা মানে অবাস্তব। আর দ্বিতীয় হলো যে এই গণভোটের সিদ্ধান্ত সংসদ মানতে কতটা বাধ্য, কারণ সংসদের সার্বভৌমত্বর মানে হলো একটা সংসদের উপর আপনি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন না। বলা হচ্ছে না যে গণভোটে যদি বিজয়ী হয় এবং 270 দিন সংসদ আলোচনা করবে এবং আলোচনা শেষে সংসদ এটা গ্রহণ করেছে বলে ধরে নেওয়া হবে, এটা সাংবিধানিক লতে কোথাও নাই। এই জিনিসগুলি খুবই এলোমেলোভাবে হচ্ছে, আমার আইনের বইয়ে এই ধরনের উদাহরণ বা এই ধরনের অবস্থা আমি কোথাও পাই নাই। আমার কাছে জিনিসটা সম্পূর্ণ নতুন। এখন যেটা ধরেন সাংবিধানিক আইন 250 বছরের পুরনো আমাদের দেশে না, এই প্রশ্নগুলি আসে নাই, আমরা সব নতুন কিছু জিনিস উদ্ভাবন করছি। এটা বোধহয় অনুকরণীয় উদ্ভাবন হয়ে এটা আইনের ইতিহাসে এটা সংযুক্ত হবে না। এটাও সরকার আরেকটা ভুল করছে। আমি যেটা প্রথমে শুরু করেছিলাম যে এখন এই নির্বাচনের শিডিউল ঘোষণার পরে আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করবে, যে নির্বাচনে যেটা লেভেল প্লেয়িং ফিল্ড, সব পক্ষের সমান সুবিধার নিয়োগ নিশ্চিত করবে। কিন্তু তার পরিবর্তে সরকার করছে কি, একটা বিষয়, গণভোট তো একটা ভোটের ব্যাপার, তাই তো, এখানে হার ব্যাপার। তো সরকার হার পক্ষে প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণা চালিয়ে কিন্তু সরকার হয়তো তর্কের খাতিরে বলা যেতে পারে যে এরকম সরাসরি কোনো আইন লঙ্ঘন করে নাই, কিন্তু ধরেন এই যে নির্বাচন প্রক্রিয়াতে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী সংযুক্ত থাকবেন, স্কুল কলেজের মাস্টাররা সংযুক্ত থাকবেন, তাদের মাধ্যমে যদি এই তাদের মাধ্যমেই তো প্রচারণা চালানো হচ্ছে, সরকারি কর্মকর্তাদের নিয়োগ করা হচ্ছে, কর্মচারীদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ সরকার একটা ভোটের ব্যাপারে অলরেডি পক্ষ নিয়েছে। এটা ভবিষ্যতে যদি জিতেও এটা ভবিষ্যতে অনেক আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হবে। না জয়ী হলে তো বাদ হয়ে গেল, হ্যাঁ, কারণ এখন কত পার্সেন্টের ভোটে জয়ী হবে সেটার উপর নির্ভর করবে। যদি আমরা ধরে নেই তো তর্কের খাতিরে যে 60% ভোটার সংসদীয় নির্বাচনে ভোট দিল, তো আমার ধারণা ওই 60% ভোটার ওই পোলিং বুথে গিয়ে তার তো গণভোটের জন্য আলাদা ব্যালট থাকবে, ওইটা হয়তো 20% লোকও ওই ব্যালট পূরণ করবে না, ওটা হয়তো কিছু পূরণ না করেই বাক্সে ফেলে দিবে। যদি ফলাফলটা এমন হয় যে সংসদ নির্বাচনে 60% লোকে 60% লোকে অংশগ্রহণ করলো আর গণভোটে 20% লোকে অংশগ্রহণ করলো, তাহলে কিন্তু ওই গণভোটের যে নৈতিক যে বাধ্যবাধকতা সেটাও তো থাকবে না। আর আপনি তো আগে থেকেই বলে দিচ্ছেন যে 270 দিনের মাথায় এটাকে পাস করতে হবে। এটা আমার মনে হয় না কোনো সংসদের জন্য সংসদ এটাকে গ্রহণ করবে, কারণ আপনি একটা সংসদকে ফলাফল চাপিয়ে দিতে পারেন না, তাহলে এটা সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। ধরুন একটা সংসদ এখন আছে, এই সংসদ একটা আইন করলো, আইন করে যদি বলে দেন যে আগামী 2 সংসদ 3 সংসদ বা 4 সংসদ এই আইনের সংশোধন করতে পারবে না, এই আইনের বিলুপ্তি ঘটাতে পারবে না, এটা বলে দিতে পারে এই সংসদ, কিন্তু তাদের এই সিদ্ধান্ত পরবর্তী সংসদের জন্য বাধ্যতামূলক না। টিআইবির মূল্যায়নের সাথে হ্যাঁ একমতই বলবো, কারণ ওই দৃশ্যমান তো কোনো সংস্কার আমরা দেখি নাই। হ্যাঁ, ব্যাংকিং খাতে কিছু সংস্কার হয়েছে, আর বললাম বিচার বিভাগে 2-1টা সংস্কার হয়েছে, আর প্রশাসনের যেটা টিআইবির যেটা মেইন ফোকাস ছিল যে প্রশাসনে কোনো তেমন কোনো সংস্কারমূলক কাজ হয় নাই। যেই কাজগুলি হয়েছে ওইটা সংস্কারের বাধা হয়েছে এই জন্য যে আগের
শাসন আমলে, মানে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলকে অনেক ধরেন যোগ্য কর্মকর্তাকে অন্যায়ভাবে তার পদোন্নতি দেয় নাই বা এক জায়গায় বসিয়ে রেখেছে, ওএসডি করে রেখেছে, তাদের প্রতি বিরাট অন্যায় করেছে এবং তারা 2010, 12, 13 সালে অবসরে চলে গেছে। তো তাদেরকে 12 বছর এক যুগ পরে এসে ওই যে তারা যে অন্যায়ের শিকার হয়েছেন তার প্রতিকার স্বরূপ তাদেরকে বিভিন্ন পদে বসানো হয়েছে। এটা আসলে প্রশাসনিকভাবে ভুল হয়েছে। তাদের প্রতি যে অন্যায় করা হয়েছিল তার প্রতিকার অন্যভাবে আর্থিকভাবে বা একটা মানে কাগজে কলমে বিজ্ঞপ্তি দিয়ে তাদের পদোন্নতি দিয়ে তাদেরকে অবসরে দেওয়া যেত, কিন্তু তাদেরকে মানে এইসব পদে ফিরিয়ে এনে সরকার প্রশাসনিক ব্যবস্থার মধ্যে সাংঘাতিক জটিলতা তৈরি করেছে। এটা কিন্তু 1972-এ শেখ মুজিবও করেছিল। মানে যেসব লোকজন সরকারি কর্মকর্তা স্বাধীনতার পক্ষে মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদেরকে অনেকভাবে পুরস্কৃত করেছে। তাতে কিন্তু তখন মানে আমলাতন্ত্রে একটা হতাশা তৈরি হয়েছিল যে আমরা তো স্বাধীনতার বিপক্ষে না, কিন্তু বিভিন্ন অবস্থার কারণে আমরা যুদ্ধে বা ওই মানে প্রবাসী সরকারে যোগ দিই নাই, কিন্তু তাদের জুনিয়র কর্মকর্তারা তখন তাদের সিনিয়র কর্মকর্তা হয়ে গেল। এটা কিন্তু 74-75-এর যে দেশের যে সুশাসনের অভাব হয়েছে তার একটা অন্যতম প্রধান কারণ ছিল। পারতে তো হবেই। এখন জনসাধারণের সরকারের কাছ থেকে প্রত্যাশা অনেক বেড়েছে। এখন যদি তারা না পারে তাহলে তাদের পরিণতিও মানে তারা 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না। আমার মনে হয় যে এই উপলব্ধিরা প্রধান যে দলগুলি আছে, রাজনৈতিক দলগুলি আছে, কম বেশি হলেও সবার এটা উপলব্ধিটা হয়েছে। অতএব জনগণের চাওয়া পাওয়াকে তোয়াক্কা না করে নিজের স্বার্থে দেশ চালাবে, এটা বোধহয় তারা পারবে না। এটা আমি নিশ্চিত যে তারা ওইটা অনুধাবন করেছে। কিছু তো নিজের স্বার্থ তারা দেখবেই, কিন্তু মোটামুটিভাবে জনগণের প্রত্যাশার কাছাকাছি থেকে তাদের কাজ করতে হবে। এটা আমার মনে হয় যে এটাই জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম প্রধান শিক্ষা।